সারা বিশ্ব অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন দেশ গড়ার প্রত্যয়। শপথ নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের 13 উপদেষ্টা। পাঠ করান রাষ্ট্রপতি, বাকি 3 জন নেবেন পরে। স্বৈরশাসক হাসিনার অবসানে রচিত হয় নতুন স্বপ্নের প্রেক্ষাপট। দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীন হয় বাংলাদেশ। আইজিপি নির্দেশে থানায় ফিরছেন পুলিশ সদস্যরা। কর্মস্থলে যোগ দিয়েছেন অনেকেই, নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কা। এবং কর্মকর্তাদের শিক্ষার্থীদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে বললেন ভোক্তার মহাপরিচালক। বাজার নিয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন যাত্রা শুরু করবে দেশ, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথের পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে তিনি আরো বলেন, সারা বিশ্ব অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের প্রতিবেদনে। দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথের পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতা সহ মুক্ত মানুষের ভাষণে ডক্টর ইউনূস বলেন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন যাত্রা শুরু করবে দেশ। দেশ গঠনে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। ভাষণে তিনি ব্যক্ত করেন মানবাধিকার, সুষ্ঠু বিচার ব্যবস্থা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের প্রত্যয়। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে, এটাই আমাদের লক্ষ্য। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ভাষণে ডক্টর ইউনূস বলেন, সারা বিশ্ব অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন সরকার সবার সরকার, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। শপথ নিল অন্তর্বর্তী সরকার। 17 সদস্যের এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও শপথ নিয়েছেন 13 উপদেষ্টা। ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি 3 জন। আরো জানাচ্ছেন আহাদ চৌধুরী। স্বৈরাচার সরকারের পতনের পর শপথ নিল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাত 9টার পর বঙ্গভবনে শপথ নেয় নতুন সরকার। শুরুতেই শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শপথ বইতে সই করেন তিনি। এরপর শপথ গ্রহণ করেন 13 উপদেষ্টা। তারা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, আদিলুর রহমান খান, তৌহিদ হোসেন, ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আক্তার, আফম খালিদ হাসান, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন, শারমিন মুর্শিদ, নূরজাহান বেগম, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শপথের পর তারাও শপথ বইয়ে স্বাক্ষর করেন। ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি 3 উপদেষ্টা। তারা হলেন বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক ই আজম। বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। 3 বাহিনীর প্রধান সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার পর বঙ্গভবনে দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বলেন, রাষ্ট্র সংস্কার সহ বৈষম্য দূর করা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠন করাই তাদের মূল লক্ষ্য। বিস্তারিত শামীম আক্তারের প্রতিবেদনে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর শপথের পর বঙ্গভবনের দরবার হলে সাংবাদিকদের সঙ্গে খোলামেলাভাবে নিজেদের পরিকল্পনার কথা জানান। তারা বলেন, রাষ্ট্র সংস্কার, বৈষম্য দূর করা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হবে। তবে তারা একটি গণতান্ত্রিক সরকারের জন্য নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যেই এগিয়ে যাবেন, যেখানে সুশাসন নিশ্চিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে, মানবাধিকার নিশ্চিত হবে। সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক একটা জাতি আমরা হব। এখানে বিভেদ, বৈষম্য আমরা কমাবো। যেই
দানবীয় পাল্লায় পড়ে এই ছেলে মেয়েগুলো মারা গেছে, তাদের রক্তটাকে শুকাতে দেন, তাদের স্যাক্রিফাইস থেকে আপনারা আন্ডারস্ট্যান্ড করেন। তারপরে আমি মনে করি ইনস্টিটিউশন চেঞ্জ করতে হবে, এই ব্যবস্থা দিয়ে চলবে না। খালি ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি দিয়ে সংকোচনমূলক নীতি দিয়ে চলবে না। ডিমান্ডের চেয়ে বেশি আপনার সাপ্লাইটা বাড়ান, এবং এই আমি বারে বারে বলছি ক্ষুদ্র শিল্প, কৃষি শিল্প, কৃষিকে আরও বেশি এনকারেজ করেন। এত বড় একটা গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে কেন, যে ছাত্ররা মিলে 25-26 বছরের ছাত্ররা মিলে একটা স্বৈরাচারী, একটা অত্যাচারী, নির্যাতনকারী সরকারকে ক্ষমতাচ্যুত করতে পেরেছে, এটা এই উপমহাদেশে না পৃথিবীর ইতিহাসে খুব বিরল ঘটনা। এই বিজয়ের তাৎপর্য আমাদের অনুভব করতে হবে। একটা নিরপেক্ষ নির্বাচন এবং আইনের শাসন এটা তো আছেই, তো এত রক্তের উপর দিয়ে আমরা যে আজকে এসেছি, ন্যায় বিচারটা তো প্রতিষ্ঠা করতে হবে। এ সময় দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিদের মধ্যে রাজনৈতিক নেতাদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। তবে দলমত নির্বিশেষে তারা স্বৈর শাসনের হাত থেকে মুক্তির স্বস্তি প্রকাশ করেন। প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে পাওয়া, বাংলাদেশের মানুষের রাজনৈতিক শাসনতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া, যে এই ধরনের অবিচার যেন কারোর উপরে না হয় বাংলাদেশে। আর স্বাভাবিকভাবে এই সরকারের প্রতি তো আমাদের সবার আশা, যেমন একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিবে যাতে করে আগামীর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশকে আমরা সেই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। একটা সুন্দর, যেটা প্রোগ্রেসিভ, যেটা বৈষম্যহীন, যেটা তারা বলেছে বৈষম্যমুক্ত একটা সমাজ, এরকম একটা সমাজ গড়ার প্রত্যাশার এই ফুল আন্দোলনের জন্য ছিল। অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকারের কাজ হবে মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা, যে আমাদের ছাত্র জনতার তাদের একটা যে রাষ্ট্র পরিবর্তনের, একটা গণতান্ত্রিক রূপান্তরের তাদের যে এজেন্ডা, একই সাথে বিরোধী দল, নাগরিক সমাজ, জনগণের প্রত্যেকটা অংশের তারাও যে একটা বাংলাদেশ দেখতে চায়, যেটা হবে গণতান্ত্রিক, মানবিক, জবাবদিহিমূলক এবং একবিংশ শতাব্দীর উপযোগী। এইটা একটা গণ আন্দোলনের পটভূমিতে যেহেতু এই অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তার হাতে কিন্তু এরকম কোনো অধিকার নেই যে দীর্ঘমেয়াদী একটা কর্মসূচি নিয়ে এসে হাজির হবে। তরুণ এবং নতুন একটা খুব ফ্রেশ, পবিত্র বা নিষ্পাপ একটা গ্রুপ হয়েছে। আমি মনে করি যে এরা দেশকে যে প্রত্যাশা সৃষ্টি করেছে, এটা তারা বাস্তবায়ন করতে সক্ষম হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর দেশ নিয়ে নতুন প্রজন্মের ভাবনা তুলে ধরেন। একটি রিসার্চ টিম গঠন করার মাধ্যমে পুলিশের যে সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলোর দিকে আমরা আগাবো এবং পুলিশকে আবার তার দায়িত্বে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেব। বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ অনেক দিন ধরে তার ভোটাধিকার থেকে বঞ্চিত, ফলে মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে আনতে এই সরকার কাজ করবে। কিন্তু তার আগে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন, না হলে মানুষের অধিকার লঙ্ঘিত হবে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। এর আগে দুপুরে দেশে পা রেখেই আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। ছাত্ররাই দেশের নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, শিক্ষার্থীরাই পারবে দেশকে মনের মতো করে সাজাতে। সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় এখন দ্বিধা দ্বন্দ্ব ভুলে সবাইকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার। হাবিবুর রহমান অভির সহযোগিতায় আরো জানাচ্ছেন মাজহার ইসলাম। আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের নাম মুখে আসতেই কণ্ঠ ভারী হয়ে আসে প্রফেসর ইউনূসের। কেউ ভুলতে পারবে না। তরুণ প্রজন্মের অনুরোধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে দেশে ফেরেন তিনি। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানায় এই প্রজন্মের অগ্রনায়করা। সঙ্গে ছিলেন 3 বাহিনী প্রধান সহ রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো নোবেলজয়ী ব্যক্তিত্ব রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিচ্ছেন। বিষয়টিকে গুরুত্ব দেয় আন্তর্জাতিক গণমাধ্যমও। বিমানবন্দরে পৌঁছানো মাত্রই একই সঙ্গে লাইভ সম্প্রচার করে আল জাজিরা, বিবিসি ও CNN।
মাতৃভূমিতে পা রেখে আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। বলেন, যারা পুনরায় স্বাধীনতা এনে দিল তারাই পারবে দেশটাকে নতুন করে সাজাতে। এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। ছাত্রদের আন্দোলনে নতুন করে শক্তি পেল বাক স্বাধীনতা। দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে সঙ্গে নিয়ে চলার আহ্বান ছিল তার কণ্ঠে। আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যা কিছু আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। প্রথম কাজ হবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, আর এই কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ফুলেল শুভেচ্ছা দিয়ে বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বরণ করে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে প্রথম কাজ জানিয়ে দেশের মানুষকে তার প্রতি আস্থা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। শুভেচ্ছা বিনিময় শেষে শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন তিনি। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। আমরা খুব আশাবাদী স্যারের কাছ থেকে যে আমাদের দেশের একটা সংস্কার হবে, আমরা একটা আগামীর একটা সুদিন আমরা দেখতে পাবো। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিল কোটা সংস্কার আন্দোলন। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের প্রথম পছন্দ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরেন ডক্টর ইউনূস। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন শিক্ষার্থী সহ সাধারণ জনতা। ফুলেল শুভেচ্ছা দিয়ে পছন্দের নেতাকে বরণ করে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ইউনূস দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন, আর এই স্বাধীনতা রক্ষা করার আহ্বানও জানান তিনি। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার জেনে আর ভালো আছে এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। এরপর শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে গুলশানের নিজ বাসভবনের দিকে রওনা হন তিনি। ইউনূসকে ঘিরে ভবিষ্যৎ বাংলাদেশের আশা প্রত্যাশা ব্যক্ত করেন সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা। আমাদের নেতাকে যখন সামনে পেয়েছি অবশ্যই আমাদের সকলের মনোবল অনেক বেড়ে গেছে। বাংলাদেশের তরুণদের হাত ধরেই বাংলাদেশ পুনর্গঠিত হবে, উনি জাস্ট হচ্ছে সহযোগিতা করবেন। সুশীল সমাজ সহ একটা সুন্দর দেশ তৈরি করুক, যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে, কোনো বৈষম্য থাকবে না। রাত 8:30টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের শপথ গ্রহণের কথা রয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সরকারের রোষানলে আদালতের বারান্দায় ঘুরতে থাকা ব্যক্তি এখন দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। রক্তক্ষয়ী কোটা আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। এরপর দেশ সংস্কারে ডাক পড়ে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাকে দায়িত্ব নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। এবার রাষ্ট্র সংস্কারের পালা, তাই রাষ্ট্র পরিচালনার জন্য ছাত্র জনতা বেছে নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। 1940 সালের 28 জুন চট্টগ্রাম হাটহাজারী বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর ইউনূস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেন পড়াশোনা। এরপর শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা। 1965 সালে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন তিনি। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত ইউনূস মাফ্রিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। এরপর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন তিনি। যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন সংগ্রহে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠাও করেন তিনি। মুক্তিযুদ্ধের পরে ফিরে আসেন দেশে। নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন ডক্টর ইউনূস। 1976 সালের কথা, গ্রামে গ্রামে ঘুরতেন দরিদ্র মানুষের জন্য কিছু করার জন্য। শুরু করেন নবযুগ তেভাগা খামার, আর স্লোগান ছিল জমিদার সে পাবে 1 ভাগ, আর যে বীজ সার দেবে সে পাবে 1 ভাগ, আর যে পানি দিবে সে পাবে 1 ভাগ।
1983 সালের অক্টোবরে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। দরিদ্র আর পিছিয়ে পড়া মানুষের জন্য চালু করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম, যার মধ্যে থাকে গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প। 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ ধারণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ডক্টর ইউনূস। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে -2 ফর্মুলায় চেয়েছিলেন দল গঠন করতে, যা তার জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন পক্ষকে ব্যবহার করে দেওয়া হয় মামলা, দেওয়া হয় সাজাও। 2024 সালে হাসিনা সরকার পতনের পর সাজা থেকে মুক্তি দেওয়া হয় ডক্টর ইউনূসকে। সেই সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান করে দায়িত্ব দেওয়া হয় শান্তিতে এই নোবেল জয়ীকে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দেশে উদ্ভূত পরিস্থিতি দ্রুতই ডক্টর ইউনূসের মতো যোগ্য নেতৃত্ব নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের অধীনে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ছাত্র গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সহ সাধারণ মানুষের খোঁজ খবর নিতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি মহাসচিব। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র ছোট ছোট কাজ করে, সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, এমনকি ফুড ডেলিভারি যে দেয় সে ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইঞ্জুরি নিয়ে রয়েছে। এবং সমস্তগুলো এই আন্দোলন চলাকালীন সময়ে এই আন্দোলনগুলো, এই ইঞ্জুরিগুলো ঘটেছে, হত্যাকাণ্ডগুলো ঘটেছে। আমরা এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এরা অনেকে সেরে উঠবে, এদের আরও চিকিৎসা লাগবে। আমরা সব রকম সহযোগিতার কথা এখানে বলেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সফল হবেন বলে আশা করেন মির্জা ফখরুল। এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। দেশের পরিস্থিতি উন্নয়নে নতুন সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা রক্ষা, এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব। এটা কোনো আপনারা বলেছি 3 মাস, আপনারা জানেন, আমাদের প্রশ্ন হচ্ছে 3 মাস, যত শীঘ্র সম্ভব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের, আন্দোলনে উত্তাল হয় দেশ, থমকে যায় রাষ্ট্র ব্যবস্থা। আন্দোলন দমাতে দমন পীড়ন চালায় সরকার। মৃত্যুর মিছিলে সংখ্যা ভারী হয়, তবুও নাছোড়বান্দা সরকার। দেয়া হয় কারফিউ, চালানো হয় ব্লক রেড, তবুও থামেনি ছাত্র জনতার আন্দোলন। গণ অভ্যুত্থানে পরাজয় বরণ করে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয় স্বৈরাচারী শেখ হাসিনা। কোটা সংস্কার থেকে সরকার পতনের ডাক আর অবশেষে স্বৈরাচারী সরকারের পতন নিয়ে এই দীর্ঘ যাত্রার বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোরশেদ। রাষ্ট্রের সংস্কার দরকার, তাই রাজপথে শিক্ষার্থীরা, যার শুরু কোটা সংস্কারের দাবি। এ নিয়ে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি দিয়ে সরকারের কাছে দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের রায় নয়, দরকার নির্বাহী আদেশ। এর পক্ষে একাট্ট দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার সড়ক অবরোধ, দাবি মানার। জনদুর্ভোগ থাকলেও দাবির পক্ষে সাধারণ মানুষ। তবে টনক নড়েনি সরকারের নানা মহল থেকে আসতে থাকে নানা বিরূপ মন্তব্য। যৌক্তিক দাবি আমলে নেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনিও দায় চাপাচ্ছিলেন বিরোধী দলের উপর। কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে, সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি। তথাকথিত বাংলা ব্লকে নামে
কর্মসূচি দিয়ে। তবে তাতে পিছপা হয়নি শিক্ষার্থীরা। আন্দোলনে দানা বাঁধতে শুরু করেছে পুরো দেশে। আন্দোলন দমনে ব্যবহার করা হয় ছাত্রলীগকে। তাদের হামলায় আহত হয় অনেক ছাত্রছাত্রী। দাবি আদায় আসে বাংলা ব্লকেট। এতে থমকে যায় বাংলাদেশ, আরও উত্তাল হয়ে ওঠে রাজপথ। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবি না মেনে উল্টো দেয়া হয় রাজাকার অপবাদ। মধ্যরাতে হলে হলে স্লোগান ওঠে কে রাজাকার কে রাজাকার। প্রতিবাদের আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণও শিক্ষার্থীদের এক প্রকার হুমকি দেন স্বৈরশাসক শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে সরকার। সংঘর্ষবাদে পুলিশ আর আন্দোলনকারীদের সাথে। রংপুরে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ। তীব্র সমালোচনায় মেতে ওঠে পুরো দেশ। ছাত্রদের সঙ্গে যুক্ত হয় সাধারণ জনতা। বাড়তে থাকে আহত আর নিহতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে অনির্দিষ্টকালে কারফিউ জারি করে সরকার। বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। হল থেকে জোর করে বের করে দেওয়া হয় শিক্ষার্থীদের। এরপরও দমেনি শিক্ষার্থীরা। রক্তাক্ত আন্দোলনের মুখে অনেকটা কৌশলী হয় সরকার। বিচার বিভাগের মাধ্যমে কোটা সংস্কারের পক্ষে, তারপরও রাজপথে অনড় ছাত্র জনতা। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। ধীরে ধীরে শিথিল করা হয় কারফিউ। আড়ালে শুরু হয় ক্র্যাকডাউন। সব এলাকায় শুরু হয় ব্লক রেড। চলে গণগ্রেপ্তার। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। জোর করে তুলে নেওয়া হয় কোটা আন্দোলনের সমন্বয়কদের। দাবি আদায়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় শোক। বিপরীতে কর্মসূচি দেয় শিক্ষার্থীরাও। বাড়ানো হয় নির্বিচারে দমন-পীড়ন। বাড়তে থাকে মৃতের সংখ্যা। চেষ্টা হয় গণমাধ্যমের কণ্ঠরোধের। সব মিলিয়ে ঘোষণা আসে সরকার পতনের এক দফার। জোটবাদে সর্বস্তরের জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় আবারও দেওয়া হয় অনির্দিষ্টকালে কারফিউ। এবার ভাঙা হবে কারফিউ। বিভিন্ন প্রবেশ পথে বাধা দেওয়া হয় ঢাকায় প্রবেশে। তবুও ব্যারিকেড ভেঙে দলে দলে ঢাকায় ঢোকে জনতা। আর এতেই আসে মাহেন্দ্রক্ষণ। ঘোষণা আসে 5 আগস্ট দুপুরে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সেনাবাহিনী প্রধান। ক্ষণে ক্ষণে রং বদলানো পরিস্থিতিতে তিনি ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এতে উল্লাসে ফেটে পড়ে সারা দেশ। উচ্ছ্বাসে ভাসে ছাত্র জনতা। দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে আসে কাঙ্ক্ষিত বিজয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ছাত্রদের করা তালিকাই জনগণের তালিকা বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। উপদেষ্টা পর্ষদে কারা থাকছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে গিয়ে কথা বলেন তিনি। একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করছে বলে অভিযোগ করেন জামাতের আমির। তাদের রক্ষায় সংগঠনের নেতা কর্মীরা কাজ করছে বলেও জানান তিনি। ঢাকা মেডিকেলের পর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন জামাতের আমির। জনগণের ফাংশন চলছে। কালকে থেকে শুরু হবে ইন্টারিম গভর্নমেন্ট, এরপরে আসবে পলিটিক্যাল গভর্নমেন্ট। কিন্তু এখন তো জনগণের যে সরকার চলতেছে, কিভাবে চলছে আপনারা বুঝতেই পারছেন। আমরা এই জায়গাটা এইভাবে চলুক এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি দ্রুত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তার জায়গায় চলে আসুক এবং দুর্বৃত্তরা যেন সুযোগ না পায়। দেখছেন সংবাদ সকাল। আওয়ামী সরকার পতনের পর স্বজনদের ফিরে পেতে কচুক্ষেত ডিজিএফআই কার্যালয়ের সামনে ছবি হাতে অপেক্ষায় শত শত মানুষ। তাদের দাবি, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বন্দিশালা ও নির্যাতন সেল আয়নাঘর রয়েছে ডিজিএফআই এর কার্যালয়ে। স্বজনদের জন্য কান্না আর আহাজারি যেন থামছে না তাদের। এম এ আজিমের রিপোর্ট। জন্মের পর বাবাকে ছবিতে দেখেই বড় হয়েছে শিশু শান। কখনো ওঠা হয়নি বাবার কোলে, সুযোগ হয়নি বাবা বলে ডাকার। 10 বছর ধরে শুধুই দেখেছে মায়ের কান্না। দীর্ঘ সময় গুম থাকা বেশ কয়েকজন পরিবারের কাছে ফিরে আসার পর বাবার সন্ধানে ছবি হাতে আয়নাঘর খ্যাত ডিজিএফআই কার্যালয়ের সামনে এসেছে শিশু শানও। আমার মামার কান্না আমি দেখতে চাই না। আমার বাবাকে আমি চাই। সবার বাবা আছে, আমার বাবা নেই।
ছবির এ মানুষগুলোর খোঁজ নেই বছরের পর বছর। সবাইকে ধরে নিয়ে যাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। এ নিয়ে প্রশাসনিক সহযোগিতা দূরের কথা, নিখোঁজের বিষয়ে জিডি পর্যন্ত নেয়নি অনেক থানা। এমনিতেই ডিবি পরিচয় দিয়ে উঠায় নিয়ে উনি স্টুডেন্ট ছিল, সদরঘাটে নামা অবস্থায় নামছে, তারপরে নিয়ে গেছে আর কি, ডিবি পরিচয় দিয়ে ওনাকে উঠায় নিয়ে গেছে। ডিবি অফিসে গেছি, তারা গুরুত্ব দেয় না। ডিবি অফিসের সামনে গেলে আমাদের খেদায় দেয়, কোনো ইয়ে করে না, বলে যাও এখান থেকে, এদেরকে ধরে আনি না, কিন্তু তারাই ধরে আনছে। যখন আমরা খুঁজতেছি তখন আবার এমপি রাজু এবং তার ছেলে পার্থর হুকুমে আবার পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায়। আমরা তিনজন স্বজনারা লোকের আবার পাও নিছে পুলিশে গুলি করে। স্বজনদের ধারণা ডিজিএফআই কার্যালয়ই শেখ হাসিনা সরকারের নির্যাতন সেল বা আয়নাঘর। সরকার পতনের পর গভীর রাত পর্যন্ত অপেক্ষায় স্বজনরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে আছে চারপাশ। আমার ছেলে ইঞ্জিনিয়ার। ভিন্ন দলের রাজনীতি বা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে গুম হতে হয়েছে বলে দাবি তাদের। আমাদের পুরো পরিবারটা ধ্বংস করে দিয়েছে। আমরা কোথাও বিএমপি করছে, এটাই তার ছিল অপরাধ। থানা পুলিশের কাছে গেছি, আমার রাঙ্গুনিয়া থানায়, আমার চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানায় গেছি, তখন আমার কোনো ওরা সাহায্য করেনি। ওরা বলছে বিএমপি করতো, ওরা বলছে যে আমরা জানি না, আপনি অন্য চেষ্টা করেন। আমি কোনো কারো সহযোগিতা পাইনি। 13 বছর পর্যন্ত বাইরে অপেক্ষায় ছিলাম, আজকে পর্যন্ত আমার বাইরে আমরা পাই নাই। যদি আপনারা সহযোগিতা করেন তো হয়তো আমাদের বাইরে আমরা পাবো। নিখোঁজের 8 বছর পর জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির মুক্তি নতুন আশার আলো জ্বালিয়েছে গুম হওয়া মানুষের স্বজনদের মাঝে। বন্দি মুক্তির সাথে আয়নাঘর বন্ধের দাবি স্বজনদের। আর নতুন করে নতুন কোনো নামে যেন তৈরি না হয় নতুন কোনো বন্দিশালা বা টর্চার সেল। স্বাধীন দেশে প্রতিটি নাগরিক যেন থাকতে পারে স্বাধীনভাবে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কর্মস্থলে ফিরছেন পুলিশ সদস্যরা। পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলামের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ থানায় যোগ দেন অনেকে। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থানার আশেপাশে অবস্থান করছেন অনেকে। এদিকে থানা নিরাপত্তা দিচ্ছেন আনসার সদস্যরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সরকার পতনের পর ক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে অনেকটাই ফাঁকা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তর। 3 দিন পর স্বাভাবিক কার্যক্রম ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে নির্দেশনা অনুযায়ী কর্মস্থলে ফিরছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে সচল হয়ে উঠেছে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ও। ডিবি কার্যালয়ের সামনে দেখা যায় খাতায় এন্ট্রি করে কার্যালয়ে প্রবেশ করছে পুলিশ সদস্যরা। আইজি স্যার আমাদেরকে 8টা পর্যন্ত 8টার মধ্যে আসার জন্য নির্দেশনা দিয়েছে, আমরা সেই নির্দেশনা অনুসারে আমাদের লোক আসতেছে। ব্যস্ত হয়ে পড়েছে ডিএমপি কার্যালয়েও। একে একে ফিরছে পুলিশ সদস্যরা। থানাগুলোর চিত্র একই, প্রধান গেটে তালাবদ্ধ রেখে ভেতরে অবস্থান নিচ্ছেন অনেকে। তবে সাম্প্রতিক সহিংসতায় এখনো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা। সবাই মৃত্যুরকে করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি, কিন্তু তারপরেও একটা ভয়ভীতি, আতঙ্ক, শরীর কাঁপতেছে। আমরা অনেক দাবি দেওয়া উপস্থাপন করেছি, স্যার আমাদের বলেছেন যে আপনাদের দাবি দেওয়া যৌক্তিক, আমরা এটা দেখবো। এখন এটা আমাদের সিনিয়র অফিসাররা যে ডিসিশন দেয় আমরা সেই মোতাবেক আমরা কাজ করি। এদিকে ফাঁকা থানার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। আমরা নিরাপত্তা দায়িত্বে সর্বদা সচেষ্ট আছি, দায়িত্ব পালন করতেছি। পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তার শঙ্কা দূর করতে সতর্ক রয়েছে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা। নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজারবাগ পুলিশ লাইনেও। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কর্মকর্তাদের শিক্ষার্থীদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে বললেন ভোক্তা অধিকারের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। বলেন, সিন্ডিকেট ভাঙার এখনই সময়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শ্যামবাজারে মনিটরিংয়ে গিয়ে তিনি এ কথা বলেন। বাজার নিয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন ভোক্তার মহাপরিচালক। বিস্তারিত শিউলি রায় রিপোর্টে। যেহেতু চাঁদা নাই,
তাহলে কেন আগের ভাড়া হবে? বাজার মনিটরিংয়ে গিয়ে শিক্ষার্থীদের উদ্যোগের সঙ্গে একাগ্রতা প্রকাশ করেন ভোক্তা অধিকারের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। জানান, পণ্য আমদানি ও সাপ্লাই চেইন স্বাভাবিক আছে। সড়কে চাঁদাবাজি নেই জানিয়ে মালামাল পরিবহনে ভাড়া কমাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। রাজধানীর শ্যামবাজারে মনিটরিংয়ে গিয়ে তিনি এই কথা বলেন। আগামীকাল এই ট্রাক ভাড়া এখান থেকে পার বস্তায় যেটা 11 টাকা ছিল সেটি 10 টাকা কার্যকর করার জন্য আমি তাদেরকে জানিয়েছি এবং আমি এটা দেখতে চাই যে যেহেতু চাঁদা নাই তাহলে কেন আগের ভাড়া হবে। এই সময় কর্মকর্তাদের শিক্ষার্থীদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশনাও দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। বলেন, সিন্ডিকেট ভাঙার এখনই সময়। তারা মানে একটি ডিক্লারেশন দিয়েছে যে তারা বাজার মনিটরিং করবে। আমি এটাকে একদম পুরোপুরি আমি অ্যাপ্রিসিয়েট করি। এই বাজার নিয়ে এত কথা হয়েছে গত 3-4 বছর, সিন্ডিকেট আমার মনে হয় যে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার কিন্তু এখন সময় আসছে। বাজার স্বাভাবিক আছে জানিয়ে গুজবে কান্না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান AHM শফিকুজ্জামান। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।